শিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্যই শিক্ষা, কিন্তু শিক্ষক ছাড়া তো শিক্ষা সম্ভব না। সেজন্যে শিক্ষকদের এই যে প্রশ্ন, সামাজিক এবং অর্থনৈতিক মর্যাদা, এই প্রশ্নটা খুব জরুরি। শিক্ষক যদি সামাজিকভাবে মর্যাদা না পান, তিনি যদি অর্থনৈতিকভাবে সচ্ছল না হন, তাহলে শিক্ষাদান ব্যাহত হবে। এটা হচ্ছে একবারে প্রাথমিক সত্য। আমাদের সময় একজন আমাদের বন্ধু ঠাট্টা করে বলছিল যে তার স্কুলে একজন ফার্স্ট ক্লাস পাওয়া শিক্ষক ছিলেন। তো ওই শিক্ষকের সেই দুর্দশা দেখে তার মনে হয়েছিল যে আমি আর কখনো ফার্স্ট ক্লাস পাবো না, ফার্স্ট ক্লাস পেলে আমাকে এই রকম জীবনযাপন করতে হবে। এটা আগে ছিল, কিন্তু এই ব্যবস্থা তখন যতটা দোষ ছিল, যতটা ভালো ছিল, এখন তার চেয়ে খারাপ হয়েছে। এখন মর্যাদা কমেছে, এখন অর্থনৈতিক নিশ্চয়তা কমেছে। মর্যাদা কমেছে এই দিক থেকে যে শিক্ষাকে আর আগের মতো গুরুত্ব দেওয়া হয়। আগে শিক্ষা যতটা গুরুত্বপূর্ণ ছিল সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, এখন সেটা ততটা গুরুত্বপূর্ণ নয়। তার ফলে কি দাঁড়ায়? তার ফলে শিক্ষার যদি মূল্য কমে, তাহলে শিক্ষকের মূল্য কমে। এবং আমাদের রাষ্ট্র হচ্ছে একটা আমলাতান্ত্রিক পুঁজিবাদী রাষ্ট্র। এই আমলাতান্ত্রিক ব্যবস্থায় আমলারা যে মর্যাদা পাবে, যে সংগ্রাম, যেরকম তাদের প্রতি যে আনুগত্য দেখানো হয়, তাদেরকে যেরকমভাবে তাদের সাথে ব্যবহার করা, শিক্ষকদের ধারের কাছে যান। কোনো অনুষ্ঠানে শিক্ষক গেলে তিনি কোথায় আছেন তো খোঁজও করেন। অথচ সামাজিকভাবে এইটা খুবই উপকারী হতো যদি শিক্ষককে প্রাধান্য দিত। সামাজিক অনুষ্ঠানে, সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষক যদি প্রাধান্য দিত, কেননা শিক্ষকের ওই যে আমি বললাম, শিক্ষকের মর্যাদার সঙ্গে শিক্ষার মর্যাদা, শিক্ষার গুরুত্ব, শিক্ষার উন্নয়ন সব কিছু বের করছে। আর ওদিকে অর্থনৈতিকভাবে শিক্ষকরা দুর্বল অবস্থায় আছে। এটা তাদের বেতনের যে স্কেল সেটাকে বোঝা যাবে, তারা কি ধরনের বেতন পাবে। সেজন্য শিক্ষকদের যেটা করতে হয় সেটা হচ্ছে যে আগে ছিল প্রাইভেট টিউশন, এখন সেটা প্রাতিষ্ঠানিকভাবে কোচিং সেন্টারে শিক্ষক, একজন শিক্ষক সকালে হয়তো গৃহ শিক্ষকতা করেন, তারপরে স্কুলে এসে তিনি ক্লাস নেবেন, এটা অনেকটা তার মাধ্যমিক সময়। তারপরে এরপরে তিনি কোচিং সেন্টারে চলে যান। তার চোখ কিন্তু থাকে কোচিং সেন্টারে, কেননা তিনি এইটুকু তো জানেন যে তার বেতনটা পাওয়া যাবে, কিন্তু কোচিং সেন্টারে না গেলে টাকাটা পাওয়া যাবে না, এবং সেই টাকাটা বেশ ভালো অঙ্কের, এটা উপরি পাওয়ানোর মতো, এবং নগদও পাওয়া যায়। কাজে এই যে মনোযোগ তিনি দিতে পারছেন না, এতে তো শিক্ষাদানকে ব্যাহত করছে। আমাদের জন্য যেটা খুবই প্রয়োজন এবং যে কোনো দেশেই প্রয়োজন, সেটা হলো যে শিক্ষাকে প্রাথমিকভাবে দিতে হবে ক্লাসরুমে, তারপরে দিতে হবে সামাজিকভাবে, এই অর্থে যে খেলাধুলা করবে, গান বাজনা করবে, লাইব্রেরিতে যাবে, মেলামেশা করবে, সেই অনুশীলনটা থাকবে। কিন্তু ক্লাসরুমেই শিক্ষা হবে, এবং সে এমনভাবে হবে যে তার আর বাড়িতে গিয়ে না পড়লেও চলবে, ক্লাসরুমের একটা পরিপূর্ণ শিক্ষা থাকবে। কিন্তু শিক্ষক যদি ক্লাসরুমে না দেন, মনোযোগ তিনি যদি ব্যস্ত থাকেন, ক্লাস শেষ হলে কতক্ষণ ওইখানে যাবেন সেটা পারেন, তাহলে তো তিনি পরিপূর্ণভাবে শিক্ষক হয়ে উঠতে পারেন। এটা খুব সোজা এবং এটা খুব স্থূলভাবে করতে হয়। সোজা স্থূল এটা হচ্ছে যে আমাদের যে উন্নয়ন হচ্ছে, সেই উন্নয়ন হচ্ছে পুঁজিবাদী ধরনের উন্নয়ন। এই উন্নয়ন কি করে? এই উন্নয়ন সমাজে বৈষম্য সৃষ্টি করে। এই উন্নয়ন যে অর্থ এই প্রধান প্রাধান্য দেয়, এবং অর্থাৎ এক কথায় বলতে গেলে মুনাফাকে প্রাধান্য দেয়, যে আমার কি লাভ হচ্ছে। তখন দেখা যাচ্ছে যে এই উন্নয়নের ফলে এই ঘটনাটা ঘটল, শিক্ষার মূল্য কমে গেল,
কেননা শিক্ষার চাইতে অন্য যোগ্যতা, যেমন চাকরি, বাংলাদেশে তো সবচাইতে নির্ভরযোগ্য পেশা হচ্ছে সরকারি চাকরি, এবং এই নির্ভরযোগ্য পেশায় যেতে হলে যে শিক্ষার চাই দরকার, ঠিক আছে, ডিগ্রি দরকার, ঠিক আছে, সার্টিফিকেট দরকার, ঠিক আছে, কিন্তু তদবির দরকার, বা তদবির এখানে ঘুষে রাখা তার অর্থের লেনদেন হয়। কাজেই এখন ওই যে শিক্ষার্থী শিক্ষক হবে, সে এইখানে আসতে চাইলে তাকে ওই অন্য তার নিজের যোগ্যতার চাইতে, আগ্রহের চাইতে বেশি নির্ভর করতে হবে ওই সে টাকা পয়সা দিতে পারবে কিনা। এই উন্নয়নই কিন্তু এই অবনতি ঘটালো শিক্ষার ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, এই মর্যাদার ক্ষেত্রে। তখন শিক্ষক কি দেখছেন? এখন শিক্ষক দেখছেন যে তার অর্থনৈতিক উন্নয়ন দরকার, সামাজিক উন্নয়নে কুলাবে না। তার পরিবারও দেখছে যে টাকা পয়সা দরকার, বাবা টাকা আনতে পারছে, তখন তার মনোযোগ যায় সে উপার্জন পারবে, অর্থাৎ ওই কোচিং সেন্টার, গৃহশিক্ষকতা, এইগুলো। শিক্ষককেও টাকা দিয়ে এনেছেন, তার নিজের যোগ্যতার চাইতেও টাকাটাই বড় হয়ে যাচ্ছে, এবং সেজন্য তিনি তো এখন টাকাটা কিভাবে ফেরত পাওয়া যায়। আরেকটা ব্যাপার হচ্ছে যে উন্নয়নের ক্ষেত্রে, সেটা হচ্ছে প্রতিযোগিতা। এখন আগে মানুষ নিজের যে একটা ব্যক্তি, নিজের যে পেশা, তার মধ্যে সন্তুষ্ট থাকে, এখন প্রতিযোগিতা করতে হচ্ছে সর্বজনীন। এখন অন্য আমার প্রতিবেশী যে শিক্ষক নয়, তার যে উন্নয়ন হচ্ছে, আমার যে সে উন্নয়ন তার চাইতে কম হয় বা নিচু হয়, তাহলে আমার পরিবারের মধ্যেই আমার মর্যাদা কমে যাচ্ছে, এবং আমার ছেলে মেয়েরা ভাবছে যে আমার বাবা উপযুক্ত না বা আমার মা উপযুক্ত না। তো এই যে উন্নয়নের সাথে এই অবনতিটা হচ্ছে, এইটা কিন্তু উন্নয়নের একটা বক্রাঘাত। একদিকে উন্নয়ন, কাঠামোতে উন্নয়ন, বিশ্বব্যাপী জ্বালান কোটা, এইগুলো সমস্ত উন্নয়ন হচ্ছে, রাস্তাঘাট হচ্ছে, গাড়ি আসছে, কিন্তু ভেতরে একটা দুর্বলতা রয়ে যাচ্ছে। পুঁজিবাদী বিকাশ অন্য দেশে যেভাবে হয়েছে, আমাদের দেশে সেটা পুঁজিবাদের বিকাশ অন্য দেশে হয়েছে দক্ষতা অর্জন, শিক্ষার জ্ঞান অর্জন, জ্ঞানের সাহায্যে, এবং নানান দেশে তারা ছড়িয়ে পড়েছে, সেখান থেকে আহরণ করেছে, করে তাদের যে তারা বুঝেছে যে শিক্ষাকে মর্যাদা দিতে হবে, তাহলে আমরা আরো ভালো জীবনযাপন করতে পারবো, এবং আমরা যে বিদেশিদের উপরে ঔপনিবেশিক একটা আধিপত্য বিস্তার করব, সেই শক্তিটাও কিন্তু জ্ঞানের শক্তি। এবং এই জন্যই তারা প্রথমে এই যে পুঁজিবাদের বিকাশের সূত্রপাতে এই কথাটা বলা হয়েছে, ইংরেজিতে বললে বলা যায় নলেজ ইজ পাওয়ার, এবং তারপরে যেটা হলো নলেজ ইটসেলফ ইজ পাওয়ার, এরকম দাঁড়ালো যে নলেজ দিয়েই আধিপত্য বিস্তার করা যায়। যত মারণাস্ত্র থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য, এইগুলো সমস্তই দক্ষতা দরকার হয়, এবং সেই দক্ষতার জন্য শিক্ষা দরকার, শিক্ষার ওখানে গবেষণা দরকার, এবং নতুন নতুন জ্ঞান দরকার, এবং প্রতিযোগিতা চলছে পুঁজিবাদীদেরগুলোর একটার সঙ্গে আরেকটা, কে কাকে ছাড়িয়ে যেতে পারবে, এবং সেই প্রতিযোগিতায় শিক্ষা জরুরি। এবং শিক্ষা যেহেতু জরুরি, সেজন্যে শিক্ষককে মর্যাদা দিতে হবে। মেধাবানরা, এটা মেধাবানরা যাদের শিক্ষাক্ষেত্রে আছে সেইটাই দেখতে হবে। মেধাবানদের শিক্ষাক্ষেত্রে যদি আনতে হয়, তাহলে তো তাদের বেতন ভাতা ভালো দিতে হবে, আকর্ষণীয় করে দিতে হবে, তাকে মর্যাদা দিতে হবে। সেজন্য তাদের বিকাশটা যেভাবে হয়েছে, ওই বিকাশের সাথে জ্ঞানের সম্পর্ক ছিল, এবং ওই বিকাশের সাথে এই শিক্ষকের মর্যাদাও বৃদ্ধি পেয়েছে। আমাদের দেশে যে উন্নয়নটা হচ্ছে, সেই উন্নয়নটা হচ্ছে ঔপনিবেশিক কাঠামোর মধ্যে। এবং তারপরে যেটা দেখা গেল যে ওই ব্রিটিশ আমলে যেমন ছিল, খ্রিস্টান আমলে এখনো তাই, সেটা হচ্ছে যে এইখানে উৎপাদনের চাইতেও এই নানান রকম বেআইনি কাজ, আজকের দিনে যেমন বাংলাদেশ হওয়ার পরে যেটা আমরা দেখছি, সেটা তো লুণ্ঠন।
এই পুঁজিবাদী বিকাশটা হচ্ছে উৎপাদনের চাইতে লুণ্ঠনে বিশ্বাস করে, এবং লুণ্ঠনে বিশ্বাস করে এই জন্য যে তাতে দ্রুত টাকা পাওয়া যায় এবং অনেক টাকা পাওয়া যায়। আর যেটা ঘটছে এই আমাদের যেটা অন্য পুঁজিবাদী বিকাশের সাথে আমাদের পার্থক্য, সেটা হচ্ছে আমাদের সম্পদ পাচার হয়ে গেছে। অন্যরা যেমন ব্রিটিশ আমরা কি করতো, এখান থেকে সম্পদ নিজেদের দেশে নিয়ে গেছে। আমাদের দেশের পুঁজিবাদীরা যারা বিকশিত হচ্ছে বুর্জোয়ারা, তারা কি করছে, এই টাকাটা তারা যত দ্রুত পারা যায় তারা অন্য দেশে পাচার করছে, অন্য দেশে ঘর বাড়ি কিনছে, ছেলে মেয়েদের পাঠিয়ে দিচ্ছে। তারা মনে করছে যে এই দেশটা হচ্ছে ভবিষ্যৎ গড়বার দেশ নয়, এখানে ভবিষ্যৎ নিরাপদও নয়, তাই যত তাড়াতাড়ি সম্ভব পাচার করতে হবে এবং আমাদের ভবিষ্যৎ, ছেলে মেয়েদের ভবিষ্যৎ বিদেশে নির্ভর করছে। এই দৃষ্টিভঙ্গিটা কিন্তু পার্থক্য, যে ওর এই পুঁজিবাদী বিকাশের মধ্যে এক কথায় বলতে গেলে দেশপ্রেমটা ছিল। আমাদের পুঁজিবাদী বিকাশের দেশপ্রেমটা ক্রমাগত হয়ে গেছে, যত আমরা উন্নত হচ্ছি দেশপ্রেম তত কমছে। মানে শিক্ষকের রাজনীতির মত থাকে, মতাদর্শ থাকে, কেননা শিক্ষকরা আমরা আশা করবো যে তারা সমাজের সবচেয়ে অগ্রসর অংশ তুলনীয়ভাবে। তো তাদের যদি রাজনীতির ধারণা না থাকে তাহলে তো তারা মোটামুটি বলতে হবে তাদের শিক্ষা সীমিত। রাজনীতি হচ্ছে একটা রাষ্ট্রের মধ্যে প্রধান বিষয়, কেননা ক্ষমতা ওই রাজনীতির সাথে জড়িত এবং রাষ্ট্র হচ্ছে একটা ক্ষমতাধর প্রতিষ্ঠান। তো এখন যেটা দেখা যাচ্ছে যে মতাদর্শ থাকা একদিনে, এবং সেই মতাদর্শ ওকে ভিত্তিতে শিক্ষক নিয়োগ বা শিক্ষকের সেই মতাদর্শের দিকে আটকে থাকা, এটা তো ভীষণ রকমের বিভাজন সৃষ্টি করবে। তাহলে বোঝা যাবে যে এই শিক্ষকের সাথে থাকতে হলে তার রাজনীতিকে আমাকে অনুসরণ করতে হবে, বা শিক্ষক হতে হলে আমাকে এই যে এই রাজনৈতিক দলের সাথে যুক্ত হতে হবে। সেজন্য সকল পেশাতে বিভাজন চলে এসেছে আমাদের দেশে। এটা কিন্তু বুর্জোয়া রাজনীতির একটা বৈশিষ্ট্য আমাদের, যে এইখানে বিভাজনটা বুর্জোয়াদের মধ্যেই, এবং তারা এ দল এবং ও দলে বিভক্ত, কিন্তু তাদের মতাদর্শগত পার্থক্য নেই। পার্থক্য হচ্ছে আনুগত্যে, এবং পার্থক্য হচ্ছে ওই আনুগত্যের মধ্য দিয়ে নিজের সুবিধা অর্জনের জন্য, এই মতাদর্শ প্রতিষ্ঠার জন্য নয়। যার ফলে হচ্ছে কি রাজনীতি একটা স্থূল আকার ধারণ করেছে। এই শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এটা চলে এসেছে, এবং শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুটো উপাদান কাজ করছে, একটা হচ্ছে টাকা, আরেকটা হচ্ছে এই রাজনৈতিক আনুগত্য। উচ্চ পর্যায়ে রাজনৈতিক আনুগত্যটাই প্রধান হয়ে দাঁড়ায়। প্রাথমিকে বা মাধ্যমিকে ওই টাকার ব্যাপারটা বড় থাকে। বিশ্ববিদ্যালয়ে এসে টাকা দিয়ে আর শিক্ষক হওয়া যায় না, কিন্তু আনুগত্য দরকার হয়, এবং জিজ্ঞাসা করা হয় শিক্ষককে যে ছাত্র জীবনে কোন রাজনীতি শিক্ষা হচ্ছে। তো এইটা তো শিক্ষক, এটা তো পাবলিক বিশ্ববিদ্যালয়ে এটা ঘটেছে। এই জন্য কিন্তু যে আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়, সেইখানে কিন্তু এই ঘটনা নাই। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পাবে বা খণ্ডকালীন নিয়োগ পাবে, সেটা নির্ভর করছে তার যোগ্যতার উপর। সেজন্য এটা আমরা দেখতে পাচ্ছি যে অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয়কে ছাড়িয়ে যাচ্ছে, এবং এইটা অত্যন্ত দুঃখজনক। কেননা পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে অবকাঠামো আছে, যে সুযোগ সুবিধা আছে, ছাত্রীদের থাকার সুবিধা আছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে সেটা নেই। কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছোট জায়গাতে এবং ওই রকম সংকীর্ণ পরিস্থিতিতে বা ওইখানে সংকীর্ণ শিক্ষা ব্যবস্থার মধ্যে থেকে ভালো পড়ছে, এবং তাদের মান কোনো বিশ্ববিদ্যালয়ের মান বেশ উঁচু হচ্ছে, এবং সেখানে এখন গবেষণাও হচ্ছে এবং পিএইচডি ডিগ্রি দেওয়ারও অনুমতি দেওয়া হচ্ছে। তো এই যে জায়গাটা, এই যে ঘটনাটা ঘটছে, সেইটা হচ্ছে যে ওই পাবলিক বিশ্ববিদ্যালয়ে রাজনীতিভাবে নিয়োগ দেওয়া হয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়। এটা একটা বড় উপাদান। আমাদের দেশে যেটা ঘটেছে সেটা হলো যে শিক্ষার মান নেমেছে, সেটা মানতেই হবে। এর একটা কারণ হচ্ছে, আমি যেটা অনুভব করি, যে কর্মের সংস্থান।
শিক্ষা কিন্তু জীবিকার সাথে জড়িত। একজন ছাত্র সে যখন শিক্ষা দিচ্ছে সে তাকিয়ে থাকবে যে তার ভবিষ্যতে কী হবে, এখান থেকে বেরিয়ে গেলে তার অবস্থাটা কী দাঁড়াবে। তার বাবা মাও কিন্তু তাকিয়ে আছে যে আমার ছেলেটা বা মেয়েটা, এই যে আমি তার পিছনে টাকা দিচ্ছি, খরচ করছি, সে পরে কি কোথায় যাবে। তো এই যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে ছেলেমেয়েরা পড়ে তারা কিন্তু একটা অনিশ্চিত জীবনযাপন করে। এই যে কোটা বিরোধী আন্দোলন হলো ওই কারণে যে সরকারি চাকরি হচ্ছে প্রধান আকর্ষণ, আশ্রয়। তো সেইখানে যা যেতে হলে যে দিলে যথেষ্ট দিতে হবে, কিন্তু কোটা হলে পারা যাবে না। সেজন্য এটা দেখা যাচ্ছে যে তারা ওই যে মানে আকর্ষণটা, আগ্রহটা শিক্ষার প্রতি, শিক্ষার্থীদের যে আগ্রহ সেটা কিন্তু কমে যাচ্ছে। আমরা এটা অনুভব করি যে আগের দিনে ছেলেমেয়েরা যেভাবে আগ্রহের সঙ্গে আমাদের বক্তব্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে আগ্রহের সঙ্গে শুনত, যে আগ্রহের সঙ্গে সে নোট শুনত, সেটা এখন সে নেয় না। কেননা সে নিশ্চিত নয় যে এই ডিগ্রি পেয়ে সে কর্মের সংস্থান পাবে। কাজে শিক্ষাকে কর্মসংস্থানের সাথে যুক্ত করতে হবে। আমাদের ওই যে পুঁজিবাদী উন্নয়নের কথা আমি বলছিলাম, ওর আরেকটা বড় দুর্বলতা আমাদের এখানে, যে এটা তো উৎপাদনের সঙ্গে যুক্ত না হওয়াতে কর্মসংস্থান কিন্তু বাড়ছে না, এবং এটা একটা ফাঁপা উন্নয়ন। এটা অনেকটা একটা ইয়ের দালান আছে কিন্তু ভেতরে তার সুবিধা নেই, এইরকম উন্নয়ন। কেননা এতে কর্মের কিন্তু সংস্থান হচ্ছে না। বেকারত্ব, শিক্ষিত বেকারত্বের হার ক্রমাগত বাড়ছে এবং এটা একটা ভয়ঙ্কর ব্যাপার দাঁড়াচ্ছে। তো একজন শিক্ষার্থী ডিগ্রি নিয়েছে, সে তারপরে বেরিয়ে বেকার থাকছে, এবং বেকার থাকার পরে যে তার পক্ষে যে হতাশা দেখা যাচ্ছে, এর দিকে এর ফলে অনেকটা মাদকাসক্তি হচ্ছে, নানান রকম অপরাধকে জড়িত হচ্ছে, হতাশ হয়ে পড়ছে। তো এইটাই দেখা যাচ্ছে যে এইসব ঘটনা ঘটছে। কর্মের সংস্থান বৃদ্ধি করতে হবে যদি আমরা শিক্ষার মান। এক কথায় কি বলা যায় যে এডুকেশনের সাথে ইন্ডাস্ট্রি কিংবা প্রোডাকশন সিস্টেমের কোনো সংযোগ নাই? সংযোগ নাই, হ্যাঁ সংযোগ নাই। কেননা এইটা উৎপাদনকে তো প্রাধান্য দেওয়া হচ্ছে না, বিনিয়োগ তো ঘটছে না। পুঁজির যে বিনিয়োগ সেটা ঘটছে না, পুঁজি তৈরি হচ্ছে না। যে উদ্বৃত্ত থাকছে সেই উদ্বৃত্তটা পাচার হয়ে যাচ্ছে, ব্যাংকে পাবলিক টাকা রাখছে, সেই টাকা ব্যাংক থেকে ক্লিনিকরা কিনে নিচ্ছে, এবং অন্যরা ব্যাংকেই যারা মালিক তারাই এই টাকা পাচার করে দিচ্ছে। ফলে এখানে পুঁজি তৈরিও হচ্ছে না এবং পুঁজির বিনিয়োগও হচ্ছে না। স্যার, তাহলে কি এই শিক্ষা নিয়ে আমরা ইন্টারন্যাশনাল, মানে অন্যরা তো আগায় যাচ্ছে, আমরা কি কম্পিট করতে পারবো তাদের সাথে? কোনো ধরনের প্রতিযোগিতায় কি যাইতে পারবো না? আমাদের যারা ছেলেমেয়েরা বাইরে যাচ্ছে তারা কিন্তু কম্পিট করছে। আচ্ছা, তারা কিন্তু মানে বিদেশে গিয়ে ভালো যোগ্যতার প্রমাণ দিচ্ছে, কেননা তারা ওখানে তাদেরকে তারা জানে যে এখানে ভালো না করতে পারলে আমি এখানে টিকতে পারবো না, এবং ওই তারা ওই তাদের নিজেদের সর্বোচ্চ শক্তি, সর্বোচ্চ সময় এবং মেধা প্রয়োগ করে তারা ভালো করছে পেশাগতভাবে। এবং যারা অদক্ষ শ্রমিক তাদের কথা আলাদা, কিন্তু যারা শিক্ষিত শ্রমিক তারা যে ওখানে গিয়ে নানান রকম অসুবিধার মধ্যে কাজ করে টাকা উপার্জন করে, আবার শিক্ষা পড়াশুনো করে, তারা কিন্তু ওই স্থানীয় লোকদের চাইতে ভালো করছে। তো আমেরিকাতে যেমন, আমেরিকাতে দেখা যাচ্ছে যে উচ্চশিক্ষার জায়গাতে অন্য দেশের লোকরা, বাংলাদেশের লোকরাও বেশ ছেলে মেয়েরা ভালো করছে স্থানীয় লোকদের তুলনায়। কেননা স্থানীয়রা জানে যে তারা বেরিয়ে গেলে চাকরি পাবে, তাদের সামাজিক নানা রকম নিরাপত্তা আছে, এটাও তারা জানে। তো তারাও অতটা উৎসাহী না, নিজেই চেষ্টায় ভালো করে, কেননা তাদের পারিবারিক পরিবেশ আছে, তাদের যে এই যোগাযোগের ব্যবস্থা অনেক উন্নত, ইন্টারনেটে তারা জিনিসপত্র পেয়ে যায়, এবং তাদের পরিবেশটাও ভালো, তারা নিজের চেষ্টা ভালো করে। মানে এটা যে প্রতিষ্ঠানের কারণে ভালো করে যায় না, কেননা প্রতিষ্ঠানে তো সবারই ভালো করে একরকম, কিন্তু এইখানে দারুণ বৈষম্য আছে। ধরা যায় যে ৫জন খুব ভালো করছে, বা ৯৫ জন তেমন ভালো করতে পারছে না। আগের দিনে যেটা হতো
আগের দিনে আমরা একটা ডিগ্রি দেখলে বুঝতে পারতাম যে তার মানটা কি। এখন কিন্তু ডিগ্রি দেখে বলতে পারবো না যে তার মানটা কি, কেননা ওই ডিগ্রির মধ্যে অনেক পার্থক্য আছে। যারা নিচের দিকে বা কম জানে, যারা সাথে উপরের দিকে, উপরের 5 জন আগের চেয়ে ভালো জানে, কিন্তু এখন না রেডি তো নয়, রেডি নয়। এটাকে এই শিক্ষাকে বরাদ্দ দেওয়া হয়, কম বরাদ্দ দেওয়া হয়। মানে আমাদের দেশে যে জাতীয় আয় সেইটার যে কম 2% জিডিপি 2%, জিডিপি 2% করা এখানে বিনিয়োগ করা হয়, এবং যে বিনিয়োগ করা হয় যেটা, সেটাও অনেকটা দুর্নীতির মধ্যে, অপচয়ের মধ্যে দিয়ে নষ্ট হয়ে যায়। গবেষণা হচ্ছে না এইটা আমি বলবো না, গবেষণা কিন্তু হচ্ছে, কিন্তু সেই গবেষণা হয় কি, গবেষণা করা হয় যে ব্যক্তিগত পর্যায়ে, এবং এই গবেষণাটা মানে সামাজিকভাবে বিতরণ হয় না। গবেষণাকে পর সেটা বিতরণ করার এই পদ্ধতি হচ্ছে প্রকাশনা। একটা বিশ্ববিদ্যালয় কিন্তু প্রকাশনা দিয়ে বিচার করতে হবে, অনেক বিবেচনা আছে, কিন্তু প্রকাশনাও দিয়ে বিবেচনা করতে হবে যে এই বিশ্ববিদ্যালয় থেকে কি ধরনের বই, কি ধরনের জার্নাল বেরোচ্ছে এবং সেখানে কি ধরনের লেখা থাকছে, ওইটাকে একেবারেই গুরুত্ব দেওয়া হয় না। প্রকাশনা সংস্থাগুলোর কোনো প্রতিষ্ঠান অনেক বিশ্ববিদ্যালয় নেই, কোথাও আমাদের বিশ্ববিদ্যালয়ে আসে, কিন্তু তারাও খুব প্রাণবন্ত নয়, নতুন নতুন বই বেরোবে এবং সেই বই চাঞ্চল্যের সৃষ্টি করবে। গবেষণা এবং প্রকাশনা এটা কি পেশাগত উন্নয়নের একটা বড় কাজ হইতে পারে? মানে এটা হওয়া উচিত বটে। আমাদের এখানে কিন্তু নাই, মানে কিন্তু যে লেকচারার হয়ে গেলে সে ধাপে ধাপে প্রফেসর হয়ে গেলে, এবং আমরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে দেখি যে প্রফেসরের সংখ্যা বেশি, লেকচারের কেননা প্রফেসর হয়ে গেছে, কিন্তু মানে তার যে একটা ধাপ থেকে আরেকটা ধাপে যেতে হলে আমাদের সময় নিয়ম ছিল, যেমন আমরা লেকচারার হয়েছি, আমরা জানতাম যে যদি আরেকটা ডিগ্রি না পাই তাহলে আমি এই লেকচারারই বা কাটতে থাকবো বা বড় জোর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সেজন্য আমাকে পিএইচডি করতে হবে, আমাকে প্রকাশনা করতে হবে, এইগুলো চাপ সৃষ্টি হবে। কিন্তু এখন আরও ওইটা নেই, এখন যে ধারাবাহিকভাবে উন্নয়ন হতে যাচ্ছে, এবং এইটা আমরা মান উন্নয়ন করতে পারছি। স্যার, নিয়োগ প্রক্রিয়া কি কোনোভাবেই শিক্ষার মানের সাথে রিলেটেড? মানে নিয়োগ যদি ভালো না হয়, শিক্ষার মানে কি ধরনের রিফ্লেকশন হয়? নিয়োগ তো সবচেয়ে গুরুত্বপূর্ণ, কেননা ওইখানে যে শিক্ষক একজন প্রবেশ করছে, সে তো ধরো 30 বছর পড়াবে, হ্যাঁ, 30 বছর এখানে থাকবে, তো তাকে এই নিয়োগটা আমাদের দেখতে হবে যে সে এই যে থাকবে আমাদের এখানে, সেই থাকার যোগ্যতা তার হবে আছে কিনা, প্রাথমিক যোগ্যতা আছে কিনা, এবং তার সম্ভাবনা আছে কিনা, ওইটাও দেখতে হবে যে তার সম্ভাবনা আছে কিনা বিকশিত করবার, যে সে জ্ঞানের অনুশীলন করতে তার আগ্রহ আছে কিনা, যে এই পেশার প্রতি, এইগুলো সবই দেখতে হবে। এবং নিয়োগ একেবারে প্রত্যক্ষভাবে এই সমস্ত বিবেচনার উপর, কেবল ডিগ্রি না, তার ওই আগ্রহ। যদি এই টোটাল জিনিসে শুধু রাজনৈতিক পরিচয় হয়, তাহলে তো এটা 30 বছর ধরে রিফ্লেকশন করে। এবং সেই তো ওই রাজনীতি সে আর উন্নয়ন করতে পারবে না, সেটা তো যোগ্যতার ভিত্তিতে আসেনি, সে আর তার যোগ্যতাকে প্রমাণও দিতে পারবে না বা যোগ্যতাকে উন্নতি করতে পারবে না। সে তখন কি করবে, সে তখন ওই দলীয় রাজনীতিটাকে আরো বড় করে দেবে, এবং এইটা কিন্তু আগে ছিল না, মানে আগে ছিল না। স্যার, প্রাইমারি সেকেন্ডারি শিক্ষকদের জন্য প্রশিক্ষণটা কেন দরকার? স্যার, খুবই দরকার। এবং আমরা যেখানে দেখেছি আমাদের বাল্যকালে যে প্রাথমিক শিক্ষকরা যে একটা গুরু ট্রেনিং ছিল, পরে সেটাকে টিচার্স ট্রেনিং, প্রাইমারি টিচার, সেকেন্ডারি টিচার ট্রেনিং ছিল, এবং ট্রেনিংয়ে তারা যেতেন, ট্রেনিংকে দিয়ে ফেরত আসতেন। আবার আরেকটা হতো যে ওই ভ্যাকেশনের সময় কোর্স দেওয়া হতো বিভিন্ন জায়গায়, ভ্যাকেশন কোর্স বিশ্ববিদ্যালয়গুলোই দিত, এবং সেখানে কলেজ থেকে শিক্ষা টিচাররা আসতেন, তারা চাকরি শিক্ষা পেতেন। আর ওই ট্রেনিংটা ছিল, ট্রেনিংটা এখন আর ট্রেনিং আর নামে হয়, নামে মাত্র হয়, হয় অনেক নানা অনেক নামে ট্রেনিং আছে, কিন্তু
ক্লাসরুমে এটা কতটুকু ইফেক্টেড হয় এটা স্যার খুব হয় না, কেননা ট্রেনিংয়ে একটু গুরুত্ব দেওয়া হয় না, মানে ট্রেনিংয়ে মানে ওই আন্তরিকতার সাথে গ্রহণও করা হয় না, গুরুত্ব দেওয়া হয়। খুবই লজ্জার ব্যাপার, এবং এইটা খুবই দুঃখের ব্যাপার এবং ক্ষতিকর। শিক্ষকের ওই যে প্রথমেই আমরা শুরু করেছিলাম শিক্ষকের মর্যাদা, শিক্ষকের প্রতি যদি মর্যাদা আমরা না দিতে পারি, তার উপর যদি আস্থা না থাকে, তিনি যদি লাঞ্ছিত হন, তাহলে কেবল তিনি লাঞ্ছিত হচ্ছেন না, গোটা শিক্ষা ব্যবস্থারও লাঞ্ছিত হচ্ছে। কাজেই শিক্ষককে লাঞ্ছনা দেওয়ার ব্যাপারে একটা বড় অপরাধ। তিনি যদি অযোগ্য হন বা না হন, তাকে বিদায় করে দেওয়া যেতে পারে, সেটা আলাদা জিনিস। কিন্তু রাজনৈতিক কারণে বা অন্য কোনো কারণে একটা ছাত্রকে সংগঠিত করে তাকে লাঞ্ছিত করা এবং সামাজিকভাবে লাঞ্ছিত করা, সকলের সামনে লাঞ্ছিত করা, এর থেকে বড় অন্যায় শিক্ষকদের প্রতি হয় না, এবং এই অন্যায় শিক্ষা ব্যবস্থার প্রতি, এবং এটা শিক্ষার প্রতি মানুষের যে আস্থা, শিক্ষার প্রতি যে মানুষের আকর্ষণ বা শিক্ষার প্রতি মর্যাদা, সেগুলো এর জন্য খুবই হানিকর। তো শিক্ষকরা তো অন্য পেশার মানুষরা খুব মর্যাদা পান, যেমন চিকিৎসককে মনে করা হয় অত্যাবশ্যক, চিকিৎসকের মর্যাদা আছে, তার কাছে যেতে হবে, বা একজন আইনজীবী, তার কাছেও যেতে হবে, টাকা দিলেও যেতে হবে, এবং তিনি ওই যেহেতু আমার কাজ করে দেবেন। কিন্তু শিক্ষাকে ওই রকম একটা উপকারী অপরিহার্য ব্যাপার বলে মনে করা হচ্ছে। তো সেই জন্য উপযুক্ত পদক্ষেপ কখনোই গ্রহণ করা হয়নি। আর এখন অন্তর্বর্তী সরকার তো গ্রহণ করতে পারবেন না, বা তাদের পক্ষে সম্ভব না। আর এইটার আমি মনে করি যে এটা গোটা ব্যবস্থার সঙ্গে জড়িত, সমাজ ব্যবস্থার সঙ্গে। এবং আমাদের, আমি এই সুযোগে এই কথাটা বলে নেব, যেহেতু তুমি প্রশ্ন করছো, আমাকে বলার সুযোগ দিচ্ছ, সেটা হলো যে আমাদের দেশে যেটা অত্যাবশ্যক, সেটা হচ্ছে একটা সামাজিক বিপ্লব। আমরা অনেক রকম বিপ্লব দেখি, সেই বিপ্লবগুলো সব বিপ্লবই সামাজিক বিপ্লবকে প্রতিহত করে। সামাজিক বিপ্লবটা কি? সামাজিক বিপ্লবের মূল কথাটা হবে মানুষের সঙ্গে মানুষের অধিকার এবং সুযোগের সাম্য প্রতিষ্ঠা। কেবল অধিকার লিখে রাখলে হবে না, সুযোগও দিতে হবে, সমান সুযোগ দিতে হবে। সব মানুষ সমান হয়ে যাবে না, কিন্তু মেধার কারণে তারা পার্থক্য থাকবে, কিন্তু সকলের জন্য সমান সুযোগ দিতে হবে। সেইটা হচ্ছে সামাজিক বিপ্লব। আমাদের দেশের সমাজে যে মৌলিক বিপ্লবটা ঘটেছিল, সেটা হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্তের মধ্যে দিয়ে। এবং চিরস্থায়ী বন্দোবস্ত কী করলো? এই যে জমিদার এবং প্রজার যে সম্পর্ক তৈরি করলো, এই সম্পর্কটাই পুনরুৎপাদিত হয়েছে সকল ক্ষেত্রে, কেবল মালিক এবং শ্রমিক না, সব জায়গায়। সাহেব, বড় কর্তা, ছোট কর্তা, নিয়োগকর্তা এবং নিয়োজিত কর্মচারী, সব জায়গাতেই এই যে একটা এই যে একটা জমিদার আর তার প্রজা, এই সম্পর্কটা রয়ে গেছে। এই সম্পর্কটা ভাঙতে হবে, এই সম্পর্কটা আমরা ভাঙতে পারি। আমরা রাষ্ট্র বদল করলাম, ব্রিটিশ থেকে ছোট রাষ্ট্র পাকিস্তান, পাকিস্তান থেকে আরো ছোট রাষ্ট্র বাংলাদেশ, কিন্তু সমাজে কোনো বৈপ্লবিক পরিবর্তন ঘটাতে পারি। আমরা বিপ্লবের কথা বারবার বলি, অভ্যুত্থান ঘটে, অভ্যুত্থান তো বিপ্লব নয়, কিন্তু যে যে পরিবর্তনটা দরকার ছিল, সেটা হচ্ছে যে সামাজিক একটা পরিবর্তন। এবং এই যে একটা গণতান্ত্রিক সমাজ, ওই যে সমাজের কথা আমি বললাম, সেটা একটা গণতান্ত্রিক, প্রকৃত গণতান্ত্রিক সমাজ, যেখানে ওই যে অধিকারের এবং সুযোগের ক্ষমতার বিকেন্দ্রীকরণ ঘটবে, এবং সকল ক্ষেত্রে নির্বাচিত জনপ্রতিনিধিদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হবে। ওইটা না হলে আমাদের এই কোনো কিছুই আমরা প্রকৃত অর্থে বদলাতে পারবো, খুবই অল্প। এবং আমাদেরকে, যেটা আমরা অনেক সময় বলতাম যে জিডিপির 12% দেওয়া উচিত, কিন্তু ওইটা তো প্রশ্নই ওঠে না, 2% দেওয়া হয়। এখানে বিনিয়োগ অন্য দেশের বিনিয়োগের চাইতে বেশি হওয়া দরকার, কেননা এই বিনিয়োগ দিয়ে আমরা মানুষের দক্ষতা বাড়াবো, আমরা মানুষেরকে সৃষ্টিশীল করে। সেই জন্যই ওই সব আমরা এটা অতিরিক্ত কথা, কিন্তু আমরা ওইটা বলে এসেছি বাড়ানো দরকার। 100% বটে, তার চাইতে বেশি।
আমরা সব দিকেই পিছিয়ে আছি এবং আমরা শিক্ষার পেছনটাকে অন্য পেছন থেকে আলাদা করতে পারি। কেননা এই যে শিক্ষা কিন্তু খালি নিজের উপর নির্ভর করে না, শিক্ষার একটা সামাজিক অর্থনৈতিক ভিত্তি আছে। সেই আমরা যে সব দিক পিছিয়ে আছি, সেই আমাদের পশ্চাৎপদতার সঙ্গে শিক্ষার পশ্চাৎপদতা, এবং এই শিক্ষা আমরা শিক্ষাকে আলাদা করে উন্নত করতে পারবো এটা কিন্তু সম্ভব না। মানে পশ্চাৎপদতাটা দূর করতে হবে সামাজিক পরিবর্তনের মধ্য দিয়ে, এবং সেই সামাজিক পরিবর্তনটা ক্ষেত্রে শিক্ষা একটা বড় উপাদান। মানে শিক্ষাটা তো দেওয়া হচ্ছে না। একটা জিনিস দেখতে হবে যে আমাদের শিক্ষা ব্যবস্থাটায় পরীক্ষাটাই প্রধান। আমরা যে পরীক্ষার্থী তৈরি করি, শিক্ষার্থী চাইছি, তো ওইটার জন্য পরীক্ষার ব্যাপারে নানান রকম পরীক্ষা নিরীক্ষা চলে। 3টা পরীক্ষা, অতিরিক্ত পরীক্ষা, আবার পরীক্ষা প্রত্যাহার করা, এগুলো সব। এই যে অনেক বেশি পরীক্ষা, সেটা কি শিক্ষার মানের সাথে কোনো রিলেশন আছে? কোনো রিলেশন। এটা তো মান বাড়ায় না, এটা কেবল ওই যে কোচিং সেন্টারের দাম বাড়ায়। ওইখানে কোচিং সেন্টার গেলে ওরা শিখিয়ে দেবে কিভাবে। এটার সাথে শিক্ষার বাণিজ্যিকীকরণের কোনো রিলেশন আছে? না, এই পরীক্ষার পরীক্ষা এক জিনিস, অনেক জায়গায় অনেক দেশে পরীক্ষার দেয় না, ওই রকম ক্লাস ডিভিশনও দেয় না, সার্টিফিকেট একটা দেয় যে। বাংলাদেশে পরীক্ষার সাথে শিক্ষার বাণিজ্যিকীকরণের একটা রিলেশন আছে। প্রাইভেট টিউশন হচ্ছে, নোটবুক ছাপা হচ্ছে, গাইড বুক ছাপা হচ্ছে, মানে, এবং এগুলোর সাথে কিন্তু শিক্ষকরাও জড়িত স্যার। তো এই ওভারঅল এই সমস্ত শিক্ষার যে বাণিজ্যিকীকরণের প্রসেস, আপনি বলছিলেন শুধু মানে পরীক্ষার জন্য পড়া শিক্ষার মান বাড়ায় না, তো এই শিক্ষার বাণিজ্যিকীকরণের সাথে কি শিক্ষকদের কোনো রিলেশন আছে? শিক্ষার বাণিজ্যিকীকরণ ঘটেছে। এই বাণিজ্যিকরণ শিক্ষা এখন ক্রয় করতে হয়, এবং ক্রয় করার জন্য টাকা খরচ করতে হয়। যারা টাকা বেশি খরচ করতে পারে তারা ভালো জিনিস পায়। তো এইটা বাণিজ্যিকরণ তো একেবারেই প্রত্যক্ষ সত্য, এবং এইটা তো অত্যন্ত ক্ষতিকর। শিক্ষা তো বাণিজ্যের ব্যাপার হবে না। রাষ্ট্রের দায়িত্ব প্রত্যেক নাগরিককে শিক্ষার সুযোগ দেওয়া, সে দায়িত্ব রাষ্ট্র পালন করে না, এবং রাষ্ট্র পালন করতে গেলে অনেক রকম নীতি করে। এই যে বলা হচ্ছে যে এইবার 11টা তো সংস্কার কমিশন হয়েছে, তাই না? শিক্ষার জন্য কোনো হয়নি। আমি এটাকে কোনো খারাপ কাজ মনে করি না, কেননা এই যে আবার একটা নাড়াচাড়া দেওয়া, পরবর্তী সরকার এসে আবার ওইটাকে বদল করে, এবং এই যে পাঠ্যসূচিতে পরিবর্তন করা হচ্ছে। আমরা সেই এইটাকে দেখি তো যে ইংলিশ মিডিয়ামে যারা পড়ে তাদের পাঠ্যসূচিতে কোনো পরিবর্তন হয়, তাদের পাঠ্যপুস্তক বদল হয়, তাদের একই পাঠ্যপুস্তক থাকে, জ্ঞান তো একই রকম রয়েছে, কিন্তু আমাদের যে পাঠ্যপুস্তক থেকে এইটা বাদ দিতে হবে, ওইটা যুক্ত করতে হবে, এই সমস্ত জিনিসগুলো সমস্তই শিক্ষাকে দুর্বল হচ্ছে, শিক্ষার আস্থা হারাচ্ছে। এবং ইংরেজির মাধ্যমে যেখানে কোনো পরিবর্তন নাই সেখানে আকর্ষণ বাড়াচ্ছে। আবার মাদ্রাসাতেও, বকরাঘাত এইখানেও, যে মাদ্রাসাতেও কিন্তু ওই পাঠ্যপুস্তকে কোনো পরিবর্তন হচ্ছে না, সেখানেও একই রয়ে গেছে, শুধু মাধ্যমিকের জায়গাটাতে এইটা পরিবর্তন হচ্ছে। এর সাথে আরেকটা জিনিস যুক্ত এখন যেটা হচ্ছে যে যারা অর্থবিত্তবান তারা কিন্তু আর এই মাধ্যমিকের ব্যাপারটাতে গুরুত্ব দেয় না, তাদের দৃষ্টি হচ্ছে ওই ইংরেজি মাধ্যম থেকে। তো ইংরেজি মাধ্যম খুব নির্ভরশীল, যে ওখানে একই রকম পড়ানো হচ্ছে, ওখানে ভালো শিক্ষকরা নিয়োগ পাচ্ছে, আর মাধ্যমিকে কি হলো না হলো সে বিষয়ে তাদের মাথা ব্যথা নেই। প্রাইমারিতে তো আরও মাথা ব্যথা নেই, প্রাইমারি তো এই যে আলোচনাটা হয়েছে, আমি আবারও প্রশ্নটা করছি স্যার, শেষ প্রশ্ন। এই যে শিক্ষার বাণিজ্যিকীকরণের সাথে শিক্ষকরা যুক্ত হয়ে পড়েছে, নোটবুক তারা লেখে, অথবা ক্লাসে নোটবুক পড়ায়, অথবা ক্লাসে নোটবুক প্রেসক্রাইব করে। অবশ্যই এখন শিক্ষককে যদি একজন বিক্রেতা দেখে কেউ শিক্ষার্থী, তাহলে তো শিক্ষার্থীর রাস্তাই নষ্ট হয়ে যায়। এবং ওই যে কোচিং সেন্টারে শিক্ষক যাচ্ছেন, এটা তার জন্য লজ্জা, এবং ওই শিক্ষার্থীর জন্য এটা একটা বিয়ের হতাশার ব্যাপার যে ক্লাসরুমে শিক্ষক থাকার কথা নিয়ে আবার এইখানে আমাকে, এবং ওইখানে আমার, এবং আরেকটা জিনিস হচ্ছে যে এখানে আটকা পড়ে যাচ্ছে, যে এই যে শিক্ষার্থীরা ক্লাসরুমে শেষ করে আবার কোচিংয়ে যাচ্ছে, তার মানে সে খেলাধুলার
তার তার যে অবকাশ সৃষ্টিশীল অবকাশ যাপন সেটা সম্ভব হচ্ছে না, তার অন্য কাজ সেই সাংস্কৃতিকভাবে। স্যার এখানে দুইটা ফ্যাক্টর আছে। একটা ফ্যাক্টর হচ্ছে শিক্ষকদের বেতন খুব কম, সো তার জীবন ধারণ করার জন্য হলো এক্সট্রা ইনকাম করতে হয়, সো তার প্রাইভেট টিউশনে যাইতে হয় কিংবা কোচিং সেন্টারে যেতে হয়। অন্যদিকে শিক্ষকদের মানসিকতা একটা ফ্যাক্টর। এবং স্যার এটা সমাধান কি স্যার? না, এই সমাধান হচ্ছে যে দুটোই সত্য, কিন্তু এই সমাধান হচ্ছে যে ওই যে শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি এবং বেতন ভাতা বৃদ্ধি। বেতন ভাতা বৃদ্ধি করলেই শুধু হবে না, মর্যাদাও বৃদ্ধি করতে হবে, দুটোই করতে হবে। মর্যাদা জিনিস এখানে তো সরকারের ভূমিকা বেশি, খুবই সরকারি দৃষ্টিভঙ্গির উপরই নির্ভর করে যে এই থেকে এইটা ঘটবে কি ঘটবে না। কেননা সরকার কিন্তু সমাজকে নিয়ন্ত্রণ করে। আমরা অনেক সময় মনে করি যে সরকার এবং সরকার মানে রাষ্ট্র, রাষ্ট্র এবং সমাজ আলাদা, এটা কিন্তু নয়। সমাজ বড়, সমাজেই আমরা বসবাস করি, কিন্তু রাষ্ট্র সমাজকে নিয়ন্ত্রণ করে, রাষ্ট্র সমাজকে আদর্শ দেয়, রাষ্ট্র সমাজকে নির্দেশনা দেয়। তো ওই রাষ্ট্রীয় পরিবর্তন হচ্ছে একটা পুঁজিবাদীদের হাতে রাষ্ট্র ক্ষমতা রয়েছে, তারা পুঁজিবাদীভাবে রাষ্ট্র পরিচালনা করে এবং পুঁজিবাদী হচ্ছে আদর্শ। আর তার মানে কি? তার মানে হচ্ছে যে আমার কি লাভ হচ্ছে, এবং এইখানে যে আমরা এই কথাটা না ভেবে আমি কি পেলাম, আমার কি লাভ হলো, এইটা সর্বত্র উচ্চারিত হচ্ছে। উচ্চারিত না হলেও ভেতরে রয়েছে এই যে আমি থেকে আমরাতে যেতে পারছি না। এইটা মুক্তিযুদ্ধের যে ঘটনাটা, মুক্তিযুদ্ধ কি করেছিল, মুক্তিযুদ্ধ সকল মানুষকে একসাথে করেছিল। আক্রমণ হয়েছে, বিপদ ছিল, শঙ্কা ছিল, মৃত্যুর ভয় ছিল, কিন্তু মানুষের মনে একতা ছিল যে আমরা একসাথে আছি, আমরা একসাথে লড়ছি। যে মুহূর্তে আমরা স্বাধীন হলাম সেই মুহূর্ত থেকে আমরা আলাদা হয়ে গেলাম, পরস্পরের প্রতিযোগিতা হয়ে গেল, এবং আমরা নিজের কথা আমার কি লাভ। এটা অনেকটা ধরো যে লঞ্চে আমরা দেখতাম, লঞ্চ দেখতে অনেক সময় 5 ঘন্টা 6 ঘন্টা বসে আছি, কিন্তু যে মুহূর্তে লঞ্চটা ঘাটে ভিড়লো সবাই মানুষ জোরে ছুটছে এবং একজন আর কিন্তু ফেলে দিয়ে চলে যাচ্ছে। সেইটাই হচ্ছে সমাজের ছবি, যে এক বিপদের সময় একসাথে হয়, কিন্তু যখন তাও হয় না, অল্প সময়ের জন্য, কিন্তু পরে প্রত্যেকের বিরুদ্ধে এবং সকলের প্রত্যেকের বিরুদ্ধে এই পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে।